বাসি বিছানা পড়ে আছে। আমার এরকম বাসি বিছানা পড়ে থাকে না। রুজি কিন্তু অনেক আগে উঠে যায়, 7:30 পৌনে 8টার মধ্যে উঠে যায়। তা বললাম যে শরীর খারাপ হয়েছে ছেলের। শরীর খারাপ বলতে মাম্পস হয়েছে, জানো তো। ছোট ছেলের আগে কোনোদিনও মাম্পস হয়নি। মাম্পসটা শুনে আমি খুব ভয় পাচ্ছি যে হ্যাঁ মানে কি বলবো, রোগবাগের কথা চিন্তা করে না খুব ভয় লাগে। আর কি বলতো, নিজের শরীর খারাপ হোক, পরিবারের কারুর, আর বিশেষ করে সন্তান, স্বামী, মা বাবা এগুলো যদি শরীর খারাপ হয় না, আমার সত্যি একদম ভালো লাগে না। আমার নিজের উপর দিয়ে ঝড়ঝাপটা আসুক, নিজের শরীর খারাপ হোক, আমি ঠিক একটা ট্যাকেল করে নেবো বা সয়ে নেবো, সহ্য করে নেবো। কিন্তু বিশেষ করে আমার বাচ্চাদের মানে সন্তানদের শরীর খারাপ হলে আমি একদম মানে পারি না। আমার নিজের যেন শরীর খারাপ হয়ে যায় ওদের শরীর খারাপের কথা চিন্তা করে। আমার শরীর চলে না, রান্না বান্নায়, কাজে কর্মে কোনো কিছুতে মন বসে না। কিন্তু রান্না বান্না কাজকর্ম তার মধ্যে দিয়েই করতে হবে, এইসব মন খারাপের মধ্যে দিয়েই করতে হবে। একদম ভালো লাগে না যে তখন মনে হয় কি সন্তানদের পাশে থাকি, কিন্তু সেইটুকু আমি পাইনি যে সন্তানদের পাশে বসে থাকবো কোনো শরীর খারাপ হলে। সেই সুযোগ সুবিধা আমি কোনোদিনই পাইনি। ওই তার মধ্যে দিয়ে আমাকে কাজকর্ম করে যেতে হয়েছে, তারপরে আমি সন্তানদের কাছে আসতে পেরেছি। এখন তো বড় হয়েছে, যখন ছোট ছিল তখন আমি এটা পারিনি। আগে রান্না বান্না সংসার, তারপর বাচ্চা কাচ্চা। কিন্তু ওই যে বললাম খুব মন খারাপ নিয়ে, খুব টেনশনের সাথে কাজে মন বসতো না, কিন্তু সেইভাবে আমাকে রান্না বান্না কাজকর্ম সবটাই করতে হয়েছে। সেই সুযোগটা আমি পাইনি। তো দেখো এখন বাসি বিছানাটা গুছিয়ে নি, তারপর রিজুকে দেখাচ্ছি তোমাদের। রিজু উঠে পড়েছে, কিন্তু কারেন্ট চলে এসছে, দেখছো তো কি ভাগ্য ভালো। একটুখানি হাওয়াও খেয়ে নি, বিছানা গোছাতে এসেছি, একটুখানি বসেছি যখন একটু হাওয়া খেয়ে নি, তারপর রান্নাঘরে ঢুকবো। কালকে বিছানা চাদরটা পাল্টেছি আমার ঘরে, আমার বড় ছেলের ঘরে। আর আজকে বালিশের ওয়ারগুলো পাল্টে ফেললাম, খুলে ফেললাম। এখানে কাঁচা ধোয়া যে কভারটা আছে সেটাকে পরিয়ে দেবো একটু বাদে। আর এগুলো কালকে সকালে কেচে দেবো, জানো তো। বিছানার চাদর, এক গাদা জামা কাপড়, ওয়ার অনেক কিছু গাদা পাহাড় হয়ে আছে, সেগুলো ভিজিয়ে কালকে কাচতে হবে। কাল সকাল সকাল, তোমরা তো জানোই আমি সকাল সকাল কেচে ফেলি, কারণ না এনার্জি পায় না, বেলা কাচলে না এনার্জি পায় না। রান্নাঘরে ঢুকে ফেলে মানে একবার ঢুকলে পরে আর রান্নাঘর থেকে বেরোনোর সুযোগ নেই, সেই বেলা হয়ে যাবে। আর বেলায় কাচতে আমার একটু ইচ্ছা করে না, সকাল সকাল কেচে নেবো। সকাল সকাল কাচতে আমার খুব ভালো লাগে, আর শুকিয়েও যাবে রান্না হতে হতে। তাহলে চলো এগুলো এক জায়গায় জড়ো করেই রেখে আসি। কিন্তু খুব হাওয়া দিচ্ছে, ভাল লাগছে এই হাওয়াটা। আর এই দেখো সব শাড়ি, জামা কাপড়, বিছানার চাদর, এই দেখো দুটো বিছানার চাদর, এই বিছানার চাদর এখানে সব রেখে দিলাম। তাহলে এগুলো সব সকাল সকাল উঠে গরম জলে ভিজাবো, গরম জলে ভিজিয়ে তারপরে কাচতে বসে যাবো সকাল সকাল। আর এখন ওয়েদারের কোনো ঠিক নেই, বিশ্বাস নেই, এই রোদ্দুর জানো তো সবাই, এই রোদ্দুর এই বৃষ্টি, তাহলে বিশ্বাস আছে সকাল সকাল তো আরোই কাচতে হবে। এবার রান্নাঘরে যাই, চলো দূর হয় রান্নাঘরে। আমার জন্য শরীরটা খারাপ, ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলছে মামস হয়েছে। আমার গলাটাও ব্যথা, কাল রাত্রে জ্বরও এসেছিল, আবার চলেও গেছে, অল্প অল্প আছে, মাইক্রোডোজের ওষুধ খাওয়া। দেখো ওর এই যে ডান দিকটা ফুলেছে, আজকে তো ফোলাটা সামান্য একটু কম মনে হচ্ছে। মুখটা দেখছো না ফোলা ফোলা, দেখো রিজুকে তো তোমরা আগেও দেখেছো, এখনও দেখছো, মুখটা একটু ফোলা ফোলা লাগছে না ছেলেটার। তো একটু মনে হচ্ছে সামান্য কম আছে ব্যথাটাও। ও তো মাম্পস কি জিনিস জানো না, ভাইরাল ইনফেকশন। ভাইরাল ইনফেকশন মানে ছোঁয়াচে, বুঝতে পারলে। সেই জন্য বড়টাকেও বলছি তুই বাবা একটু আসিস না। রিজু কিন্তু একদম দাদার কাছে যাচ্ছে না, দাদা যদিও আসতে যাচ্ছে রিজুর পাশে, কিন্তু রিজু কিন্তু দাদাকে অ্যাভয়েড করতে চলছে, বলছে না দাদা আমার হয়েছে তুই চলে যা। দাদা তো কথা শোনে না, দাদা বেশি বোঝেও না। ও দাদাকে শাসন করছে, বলছে দাদা তুই আমার পাশে আসিস না, তুই ওই ঘরে চলে যা। কিন্তু দাদা বলছে যে না ভাইয়ের সাথে একটু থাকবো, আর ভাইয়ের সাথে একটু খুনসুটি করবো, জানো তো দুষ্টুমি করে বড়টা এসে এসে। সেই জন্য সেটা রিজু বারণ করছে, তুই এখন আসিস না দাদা, এই আমার শরীর খারাপ হয়েছে, দরকার কি। আর রিজুকে এখন ওষুধ খাওয়াবো, হোমিওপ্যাথি ওষুধ দিয়েছে, দাঁড়াও দেখাই এই ওষুধটা। রিজু দেখাবে এই ওষুধটা শেষ দিন, এই দেখ হোমিওপ্যাথি ওষুধটা, খোলো প্যাকেট খোলো। এই দেখো প্যাকেটের ভিতর দুটো দানা, একটা দানা ওষুধ, একটা লিকুইড ওষুধ হয়েছে। একটা লিকুইড দিয়েছে আর একটা দানা ওষুধ। লিকুইডটা 3 বার খাওয়াতে হবে দিনে, আর এটা বলেছে 2 বার খাওয়াতে হবে। দেখা যাক, হোমিওপ্যাথি ওষুধ, অ্যালোপ্যাথি না চট করে যেতে চায় না। অ্যালোপ্যাথিতে তো জানো সাইড এফেক্ট আছে, যদি বাড়াবাড়ি হয় অবশ্যই তো যেতেই হবে, ডাক্তারি ভরসা, ডাক্তারি ভগবান। তো আগে হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা করে নিই, কারণ হোমিওপ্যাথিতে সাইড এফেক্ট থাকে না। দেখা যাক, এইসব রোগ বলে হোমিওপ্যাথিতে সেরে যায়, সেই জন্য হোমিওপ্যাথিটাই খাইয়ে দেখি, অন্তত 2-3 দিন তো খাইয়ে দেখি, তারপরে দেখা যায়। তাহলে ওষুধটা খাইয়ে নিই কিন্তু। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কিন্তু আমাদের পরিবারে একটু মন খারাপ, কারণ রিজুর শরীরটা ভালো নেই, জানো তো, শরীরটা একটু খারাপ হয়েছে। কি হয়েছে সেটা পরেই বলছি।
আর দেখো কি পরিমাণে রোদ উঠেছে, এত রোদ উঠেছে যে মনে হচ্ছে বেলা 12টা বাজে, কিন্তু এখন 8:30 বাজে। এত রোদ উঠেছে, এত রোদ উঠেছে। কিন্তু এই রোদ থাকবে কি? এই বেলা 12টার সময় দেখা যাবে হয়তো আবার আকাশের মুখ ভার হয়ে এসছে। ভালো করে ছাড়িয়ে নেবো, জানো তো, না ছাড়ালে কাঠি কাঠিগুলো না খচখচ করবে, শক্ত হয়ে থাকবে। এই ভালো করে কাঠিগুলো বেছে নিতে হবে। রিজুকে বলছি একটু শুয়ে থাক, সে ছেলে শোয়ার না। রাত্রেবেলা আমি শোবো ওর পাশে, তারপরে ছোটবেলা থেকেই রিজু রূপু 2 ভাই যখন মানে ওদের পাশে না শোয়া পর্যন্ত তারা শোবে না। বাচ্চা কাচ্চারা এরকমই হয়, মা শোবে তবেই তারা বিছানায় শোবে। আর শরীর খারাপ হলে বাচ্চা কাচ্চারা বলো তো মাকেই চায়, যে মা পাশে বসে থাকুক। এরকম যখন ছোটবেলায় শরীর খারাপ হতো না, রিজু রূপুর বড় ছেলে ছোট ছেলে আমাকে বলতো মা পাশে বসো না, কিন্তু আমার তো কোনো উপায় নেই না, রান্না বান্না করতে হবে, সংসারের সব কাজকর্ম করতে হবে, তা নাহলে লোকজনগুলো খাবে কি? আমার তো আর করার কেউ নেই। আর সেই সুযোগটাও ছিল না, কেউ আমাকে করেও দেয়নি। আমার কাজ আমাকেই করতে হয়েছে, রান্না বান্না সেরে কাজকর্ম সেরে তারপর আমি সন্তানদের কাছে যেতে পেরেছি। কিন্তু ওদেরকে বোঝাতাম, বাবা একটু শুয়ে থাকো, একটুখানি ঘুমাও, বা খেলনা দিয়ে হাতে গাড়ি দিয়ে পুতুল দিয়ে ঘুম পাড়িয়ে রেখে আসতাম, ঘুমাতো বা জেগে থেকে ওই খাটে বসেই খেলা করতো। কিন্তু মনটা আমার চঞ্চল হয়ে থাকতো, বারবার রান্না করতাম আর ছুটে ছুটে ওদের কাছে এসে এসে দেখা করে যেতাম, একটু বসতাম। এইভাবেই আমার দিনগুলো গেছে, বিশেষ করে ওরা যখন আরও ছোট ছিল সেই সব দিনগুলো। কিন্তু ওরা বুঝতো যে মার উপায় নেই, মাকে তো রান্না করতে হবে, বেশি বায়নাও করতো না, চুপচাপ বসে থাকতো। 2 ছেলেই খুব লক্ষ্মী ছিল, শরীর খারাপ হলেও বোঝালে পরে ওরা চুপচাপই থাকতো। এমন পরিবারও দেখেছি আমি যে বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলো তো বৌমা তো রোজই রান্না বান্না করে, কিন্তু সন্তানদের শরীর খারাপ হলে শাশুড়ি মা বলতো তুমি কেন রান্নাঘরে এসছো, যাও আমি রান্না বান্নাগুলো আজকে করবো, যা পারবো আমি তাই তুমি খাবে, তুমি বাচ্চাদের কাছে গিয়ে থাকো। কি ভালো লাগে না সেই সব শাশুড়ি মাদের কথা শুনে। কিন্তু আমার কপালে সেই সব আর হয়নি। রান্নাঘর আমাকে ছাড়ে না, রান্নাঘর আমায় খুব ভালোবাসি, বুঝতে পারলে? সেই বিয়ের থেকে যে রন্ধনশালার হেসেল ধরেছি, খুন্তি কড়াই সারাশি, তারা আমাকে আর ছাড়ে না গো। সেই জন্য সেই সব কাজ করেই তারপর সন্তান স্বামী আদার্স আনন্দ ফুর্তি করা। আগে সংসারে রান্না বান্না করতে হবে তারপরে। তাহলে এগুলো কথা বলতে বলতে দেখো আমার ছাড়ানো হয়ে গেল। আর এইগুলো না ধুয়ে নিয়ে তারপর মুসুরির ডাল দিয়ে করবো। মুসুরির ডালের সাথে একসাথে সিদ্ধ বসিয়ে দেবো, আর এর মধ্যে পেঁয়াজ ফোড়ন দেবো, পাঁচ ফোড়ন দেবো, পেঁয়াজ আর পাঁচ ফোড়ন দিয়ে ডালটা রান্না করবো। এই ডালটা খুব ভালো লাগে, সজনে পাতা দিয়ে ডাল আমি আগেও খেয়েছি, অনেকদিন আগে খেয়েছি, ভালো লাগে। তাই আজকে আবার করার মন চাইলো, পাতাগুলো দেখলাম এত সুন্দর হয়েছে গাছে, তাই পেরে আনলাম। এখন অনেকটা বড় হয়ে গেছে, তাই না বাবা? অনেক বড় হয়ে গেছে, ওই জন্য বলছে একা একা খাবো। ঠিক আছে একা একা, কিন্তু আস্তে আস্তে খাও। সেই তোমরা জানো তো ফ্রেন্ডস, সেই বিখ্যাত সিনেমাটার কথা মনে আসছে, বাংলা ছোট বউ কি হয়েছিল, বড় বউয়ের ছেলের প্রচণ্ড জ্বর হয়েছে। বাচ্চাটা শুয়ে শুয়ে বলছে মা মা তুমি, আঁচল ধরে বলছে মা মা তুমি আমার কাছে থাকো, আমার কাছে শো, আমার কাছে বসে থাকো, রান্নাঘরে কিছুতেই যেতে দেবে না। তখন সন্ধ্যা মুখোপাধ্যায় ছিল বড় বউয়ের অভিনয়। তো বড় বউ তখন মানে মা তখন বাচ্চাকে বোঝাচ্ছে, বাবা তুমি একটুখানি শুয়ে থাকো, একটুখানি ঘুমানোর চেষ্টা করো, আমি একটু রান্নাবান্না কাজকর্ম করে এক্ষুনি চলে আসবো। মা যেটা করে, যেটা বলে মানে সন্তানকে বোঝায়, তা বুঝিয়ে দিয়ে রান্নাঘরে চলে গেল। বলে না ভগবান একদিনকে পাঠিয়ে দেয় বলার জন্য, ডিফেন্স দেওয়ার জন্য, সে তো ডিফেন্স দিতে পারছে না, কিছু করতে পারছে না। তো ও যেই রান্নাঘরে গেছে, ছোটো বউ এসছে, ছোটো বউ বৌদি দিদি ভাই তুমি যাও, শিগগিরই যাও সোনার কাছে গিয়ে রান্নাঘরে গিয়ে সোনার কাছে গিয়ে বসোগে, ওর না জ্বর, তুমি কোন আক্কেলে রান্নাঘরে এসে রান্না বান্না করছো? এত ধমক দিয়ে বলছে না না ছোট তুই জানা আমি করে নেবো। বলছে না আমার দিব্যি তোমার ছেলের দিব্যি, তুমি কিন্তু এক্ষুনি উঠে যাও, উঠে ছেলের পাশে গিয়ে বসো, বটিতে হাত দেবে না কিন্তু, ননদ দিয়ে গেছে এতগুলো মাছ কাটতে হবে, চুনো মাছ দিয়ে গেছে, জানো তো? মানে ওই বইটা দেখতে দেখতে না সত্যি চোখে জল চলে আসছিল। মানুষের বাস্তব জীবনেও কিন্তু এরকম ঘটে। তো যেহেতু ছেলের দিব্যি দিয়ে দিয়েছে, আর সে একটা মাছও কাটতে পারলো না, মানে কোনো কাজই করতে পারলো না, ছেলের পাশে গিয়ে বসে থাকলো, ছেলের মাথায় হাত বুলিয়ে দিল, ছেলেও খুব খুশি, মাও খুশি। কিন্তু সে তো ভয়ের ঠেলায় করছিল, কর্তব্যের খাতিরে করছিল সেই রান্না বান্না, তার তো মন চাইছিল না, তার মন চাইছিল যে সন্তানের কাছে বসে থাকবে। কিন্তু ওই ছোটো বউ এসে তাকে ধমক দিয়ে, ওই বইটা দেখতে দেখতেও না কেঁদে ফেলেছিলাম। অনেক ছোট ছিলাম তখন, এত কিছু সংসারের বিষয় বুঝতাম না, যে সংসার কি, সন্তান কি, সংসারে মায়া কি,
কিন্তু তবুও চোখ দিয়ে জল চলে এসেছিল। এই ছোট বউ সিনেমাটাও কিন্তু সিনেমা হলে দেখতে গিয়েছিলাম, টিভিতেও দেখেছি সত্যি। আর এখন যখন নিজের জীবনের উপর দিয়ে মানুষের জীবন, বাস্তব জীবনের উপর যত দেখছি, ততই জানছি হ্যাঁ বইটার সাথে বাস্তব জীবনের কতটা আজকে মিল আছে। আমার জীবনেও কিছু কিছু এই জন্য মিল আছে বলে এই গল্পটাকে তুলে ধরলাম। যে সংসারে কেউ বলার ছিল না আমার যে তুমি যাও সন্তানদের পাশে গিয়ে বসো, শরীর খারাপ হয়েছে তখন সন্তান মাকেই চায়, এইটুকু বলার কেউ ছিল না। সমস্ত কাজকর্ম করে তারপরে আমি আমাদের সন্তানকে বা সন্তানদের সময় দিতে পেরেছি। তো তোমরা ফ্রেন্ডস জানাবে কার কার সন্তানের শরীর খারাপ হলে নিজের মনে হয় যেন শরীর খারাপ হয়েছে, নিজের আর শরীর চলে না, মনে হয় যেন গা বমি বমি দিচ্ছে, শরীর অসুস্থ মনে হচ্ছে। আমার কিন্তু এরকম হয়, আমার নিজের শরীর খারাপ হলে যতটা না শরীর খারাপ বলে মনে হয় আমি সেটাকে ট্যাকেল করে নিই বা পাত্তা দিই না, কিন্তু আমার সন্তানের শরীর খারাপ হলে না আমার মন ভেঙে যায়। তবুও করতে হয়, সংসার করতে হয়। আর নিজেও খেয়ে নিচ্ছে, আস্তে আস্তে খাও বাবা, চিবিয়ে চিবিয়ে, যেহেতু গলাটায় ব্যথা আছে তো আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে ধরে ধরে খাও। একটু কি গলার ব্যথাটা একটু কম মনে হচ্ছে? কি মনে হচ্ছে বাবা? একটু কম। একটু কম মনে হচ্ছে? ঠিক আছে, ওষুধটা খাও, দেখা যাক কী হয়। ধৈর্য ধরে তো খাওয়াতেই হবে, হোমিওপ্যাথিক ওষুধ একটু টাইম লাগে, একটু ধৈর্য ধরতে হয়, দেখা যাক নিশ্চয়ই মনে হয় ভালো হয়ে যাবে। এবার রান্নাঘরে রান্না বসিয়ে এসেছি, ভাত বসিয়ে এসেছি আর ডাল সিদ্ধ বসিয়ে এসেছি, রান্নাঘরে যাবো। আর সেই ছোট বইয়ের অভিনয়টা কে করেছিল? দেবিকা। দারুণ দারুণ অভিনয় করেছিল, এত ভালো অভিনয় করেছিল না, বড় বৌদিকে এত ভালোবাসতো। আর শাশুড়িটা ছিল সেরম দরজা, সেই দরজা, পুরি বাপরে বাপরে কি যে দরজা, কি বলবো। আর কিন্তু শ্বশুরমশাই খুব ভালো ছিল, অমায়িক ব্যবহার। শ্বশুরমশাই যতটাই ভালো ছিলেন শাশুড়ি মা ততটাই ডেঞ্জারাস ছিলেন। কিন্তু ছোট বউ খুব বৌদিকে ভালোবাসতো, বৌদিকে দাদাকে ভালোবাসতো। আদার্স ননদরা একদম বাজে ব্যবহার করতো, দাদা বৌদির সাথে খুবই খারাপ ব্যবহার করতো। তোমরা নিশ্চয়ই জানো, আর যদি কেউ না দেখে থাকো ছোট বউ বইটা কিন্তু দেখে নিও ইউটিউবে। এই বইগুলো দেখলে না মন ছুঁয়ে যাবে, নিজের বাস্তব জীবনের কথা, আশেপাশের বাস্তব জীবনের কথা মনে পড়ে যাবে, অনেক মিল পাবে। আর প্রসেনজিৎ ছিল দেবিকার বর হয়েছিল, হাজবেন্ড হয়েছিল। প্রসেনজিৎ আর দেবিকা জুটি ছিল এই বইটাতে। প্রসেনজিৎ আর দেবিকা আর সন্ধ্যা মুখোপাধ্যায় হয়েছিলেন বড় বউ। আর বাচ্চাটাও দারুণ অভিনয় করেছিল। বাচ্চাটা তো এখন শোভম চ্যাটার্জি, যে বড় হয়ে গেছে, এখন অনেকটাই বড় হয়ে গেছে আমাদের সেই শোভম, ছোট্ট শোভম যে গুরুদক্ষিণায় ছিল আর ছোট বউও ছিল। মা হরলিক্স দাও একটুখানি, চেটে চেটে খাবো, সেই কথাটা মনে পড়ে, সেই ডায়লগটা মনে পড়ে। এখন শোভম কত বড় হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়ে গেছে, সেই গুবলু গাবলু শোভম। জানিস বাবা, তোর মতো বয়স থেকে অভিনয় করছে, কি আরো ছোট বয়স থেকে অভিনয় করছে, এখন সে কত বড় হয়ে গেছে, বিয়েও হয়ে গেছে মনে হয় এতদিনে। কি ভালো লাগতো অভিনয়। এখন যখন সোমকে দেখি, বাবা সেই ছোট্ট সোম এত বড় হয়ে গেল, মানুষ তো বড় হবেই। যাক, সকলে ভালো থাকুক এই আশাই করি ভগবানের কাছে। আর রিজুর খাওয়াটাও হয়ে গেছে। জানো তো তেল ফুরিয়ে গেছে, ভাগ্যি সেই তেলের প্যাকেটটা আনিয়ে রেখেছিলাম কালকে। এটা হচ্ছে সাদা তেল, এটা হচ্ছে সোয়াবিন অয়েল। এই সোয়াবিন অয়েলটা দিয়ে আজকে রান্না বান্না হবে। রান্না করতে করতে কত কিছু ফুরিয়ে গেল, হলুদ ঢাললাম, এখন তেল ফুরিয়ে গেছে। তো এইবারে এই সোয়াবিন অয়েলটা এনেছে, মাঝে এনেছিল সানড্রপ খেলাম, সাফোলা খেলাম, ফরচুন খেলাম, এবার আবার সোয়াবিন অয়েল এনেছে। আমরা অনেকদিন হলো, দীর্ঘ 10-15 বছরের বেশি হয়ে গেল আমরা সর্ষে তেল খাওয়া ছেড়ে দিয়েছি, একটু আলু সিদ্ধতে মাখি। আর এই যে এখন সাদা তেলটাই খাচ্ছি। আর জানো তো, যখন বড় ছেলে শরীর খারাপ হতো, আমি আমার ছোট বোনের কথা বলতে পারবো না, ওর কথাই বলছি। ছোট ছেলে যখন বড় ছেলে যখন ছোট ছিল, শরীর খারাপ হলেই আমার ছোট বোন ছুটতে ছুটতে চলে আসতো। ওকে আসতে আমি বলতাম না, যেহেতু মা সংসারে একা, কিন্তু ও থাকতে পারতো না। ছোটবেলা থেকে না ওকে আসলে ছোট মাই বলা যেতে পারে, মাসি না, ছোট মা। ও দূর থেকে নিশ্চয়ই শুনছে, জানছে, ভিডিওটা দেখছে নিশ্চয়ই। আমি ওর ঋণ কখনো, ওর তখন সেবা শুশ্রূষা করতো, ওর পাশে পাশে সঙ্গ দিত, তাতে আমারও মনটা একটু শান্তি পেত যে ওর সঙ্গে তো ও আছে। তারপরও শরীর খারাপ সেরে যেত, তারপরেও বাড়িতে চলে যেত। এত ভালোবাসতো, ছুটতে ছুটতে চলে আসতো, ওর ওর টানে চলে আসতো। আমার বড় ছেলে ওই জন্য, ছোট ছেলে মাসিকে খুব ভালোবাসে, মাসি বলতে অজ্ঞান। আর পাঁপড়গুলো ভেজে নিই, মা এই যে হাতে গোনা পাঁপড়গুলো পাঠিয়েছে, বলিনি তো সাবুর পাঁপড়, এগুলো আজকে ভাজবো। মা এই হাতে সাবুর পাঁপড় দিয়েছে, ছোট বোনের জন্য রেখে দিয়েছে, ও তো দূরে থাকে, ও আসলে ওকে দেবে, আর আমারটা পাঠিয়ে দিয়েছে বড় ছেলের হাত দিয়ে। এগুলো একদিনও খাওয়া হয়নি, এগুলো ভেজে নিই। ছোট ছেলের বেলায় তো মাসিকে অতটা পাইনি, কারণ মাসির বিয়ে হয়ে গেছিল, মাসির তখন নিজস্ব সংসার হয়ে গেছে, মাসির তখন নিজস্ব ছেলে হয়ে গেছে, তখন আর সময় দিতে পারে
সেই জন্য তখন আমাকে বুঝিয়ে বাজিয়ে সন্তানকে খেলা দিয়ে বুঝিয়ে বাজিয়ে এসে সংসারের কাজকর্ম রান্না বান্না করতে হয়েছে। নিয়ে খা তুই আর দাদা। বলছে না বাবা আসুক তারপরেই ভেঙে খাবো। বাবাকে কিছু না শেয়ার করে খাবেই না। বাবা সেই বিকালে আসবে, তারপর দাদা ভাই মিলে খাবে, বাবা খাবে। আর এখানে আমার ডিম কষানোটা বসিয়ে দিয়েছি, ডিমের কষাটা এখানে করছি আর রান্না করছি। আর মনের মধ্যে উদ্বেগ হচ্ছে, মানে মন চঞ্চল, ভালো লাগছে না যে কতক্ষণে রিজুর পাশে গিয়ে বসবো একটুখানি শান্তিতে। রান্না করতে করতে বারবার যাচ্ছি, কিন্তু মনটা ঠিক লাগছে না রান্নায়। জানি না আজকে রান্না বান্নাগুলো কতদূর ভালো করতে পারবো, যা করবো তাই খাবে, কিছু করার নেই। আর রান্না করছি আর একজনের কথা ভাবছি, সেই শুভমের কথা ভাবছি। শুভম এখন কত বড় হয়ে নায়কের ভূমিকায় অভিনয় করছে দেবের সঙ্গে, জিতের সঙ্গে। আর শুধু না ওই ডায়লগটার কথা মনে পড়ে, ছোট বই, মা একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাবো। আর মা শুধু এদিক ওদিক তাকিয়ে বলছে না বাবা দিতে পারবো না। কিন্তু সন্তান চাইলে কি না দিয়ে থাকতে পারে বলো তো? সেই হরলিক্সটা লুকিয়ে লুকিয়ে বার করে এনে চামচে করে ছেলের হাতে যেই দিয়েছে, এমন শাশুড়ি, বাপরে বাপ, নমস্কার করি ভগবান, এরকম শাশুড়ি যেন কারুর না হয়। এরকম খাবার মেরে বাচ্চাটার হাত থেকে হরলিক্স টরলিক্স পেলে একাকার করে দিল। হরলিক্স খাওয়ানো, হরলিক্স খাওয়ানো, হরলিক্স খাওয়ানো বার করছি। মানে ওই সব শাশুড়ি নাকি ডাইনি বলবো, এত পাজি, এত পাজি। ডাইনি কিন্তু ওই যে গ্রামগঞ্জে ডাইনি অপবাদ দিয়ে মাথার চুল ন্যাড়া করে দেওয়া হচ্ছে, কত রকম অত্যাচার করা হচ্ছে, আমি মনে করি ওরা ডাইনি না। ডাইনি হচ্ছে এইসব শাশুড়ি। তারা কি ঠাকুমা হওয়ার উপযুক্ত, শাশুড়ি হওয়ার উপযুক্ত? যাকে মা বলে ডাকছে সে কিসের শাশুড়ি, কিসের মা, কিসের ঠাকুমা? ওইটুকু বাচ্চার উপর তার মায়া দেওয়া বলুন, একটুখানি হাসি, মানে একটুখানি হরলিক্স দাও, চেটে চেটে খাবো, মানে চোখে জল চলে আসে। তোমরা মানে সিনেমাটা দেখো, তাহলে তোমাদেরও চোখে জল চলে আসবে। যারা দেখো না, যারা জানো তাদের আর কি বলবো। তখন আমার কত বয়স, খুবই ছোট, তবু আমি মানে রাগে শরীর জ্বলে যাচ্ছিল। বইটা দেখছিলাম, আমার মনে হচ্ছে ওই শাশুড়িকে পেলে মনে হয় মাথা ভেঙে দেবো, এত রাগ হচ্ছিল জানো তো। ওইসব শাশুড়িকেই ডাইনি অপবাদ দেওয়া দরকার। ওই গ্রামগঞ্জে নাম ন্যাড়া করে দেয়, অত্যাচার করে, ওগুলো ডাইনি না। ওইগুলো কেন যে করে মানুষ বুঝি না। সাধারণ মানুষগুলোকে বোকা পেয়ে, একা পেয়ে, নিরীহ মানুষ পেয়ে তাদেরকে ডাইনি অপবাদ দেওয়া হয়। তাদের পাশে দাঁড়ানোর যে কেউ নেই, তারা যে দুর্বল, তাই তাদের সঙ্গেই লড়তে পারে। এই সব শাশুড়ি ঠাকমা, এগুলো কি শাশুড়ি ঠাকমা, মানে শাশুড়ি বা ঠাকমা হওয়ার যোগ্য? তোমরাই বলবে, তোমরাই কমেন্টে জানাবে। আর তাকে আমি রান্নাটাও করে নিই, কষা কষাই করবো, আর 1-2 মিনিট বাদে নামিয়ে ফেলবো। আর এখানে আলু সিদ্ধের জন্য পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছি, এখানে বাড়ির গন্ধরাজ লেবু, তার সাথে খোসাগুলো কেটে রেখেছি, আর এই শশাগুলো। আর এখানে সেই ডালটা করেছি, সজনে পাতা দিয়ে মুসুরির ডাল, পেঁয়াজ আর 5 ফোড়ন দিয়েছি সোমবারে। মুসুরির ডালটা কিন্তু খুব ভালো লাগে খেতে, আর খুব খাওয়া ভালো, খুব উপকার। আর সেই মার দেওয়া সেই সাবুর পাঁপড়গুলো ভেজেছি। তাহলে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, প্লিজ ফ্রেন্ডস তোমরা স্কিপ করো না, ভিডিওটা একটু কষ্ট করে দেখে দিও। আর যদি সময়, জানি সকলেই ব্যস্ত, যদি ব্যস্ত থাকো তাহলে ভিডিওটা যত অংশ দেখবা স্কিপ করো না, হাফটা দেখো, হাফ অংশ পরে দেখো, তাহলেও হবে। তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি, রিজু শেষ করবে আজকে। একটু বড় হয়ে গেছে, তোমরা প্লিজ স্কিপ করো না, তাহলে তোমরা জানো ইউটিউবে ক্ষতি হয়। যেইটুকু পারবা সেইটুকু দেখবা, বাদ বাকিটা পরে দেখবা। তো আমরা আবার আসবো নেক্সট ভিডিওর সাথে। তো আজকের মতন আসি, টাটা টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।